এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বেলা 12টায় পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। নতুন বই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পেঁয়াজে গজিয়ে যাচ্ছে গাছ। পাঠানো হচ্ছে পুরাতন পেঁয়াজ, দাম পড়লেও আগ্রহ কম ক্রেতার। খাগড়াছড়ির আমনের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক। উৎপাদন খরচের চেয়ে মন প্রতি 150 টাকা কমে বিক্রি হচ্ছে দাবি চাষিদের। এবং করোনা মহামারীতে সংকটময় আরও একটি বছর কাটালো কাতার প্রবাসীরা। বিধিনিষেধের বেড়াজালে ব্যবসা বাণিজ্য চাকরি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কিছুক্ষণ আগে ভার্চুয়ালি ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12টার পর ওয়েবসাইটে জানানো হবে ফলাফল। সারা দেশের 9টি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল দুপুর 12টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। ফলাফল পেতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এছাড়াও 16222 নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে জানা যাবে ফল। এদিকে এই অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দর্শক, প্রতিবেদনটি আমরা পরে দেখে নিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও নতুন বই বিতরণ কার্যক্রমে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এমন একটি সময় অনুষ্ঠান করছি যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তার জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি। সেই সময় এই অনুষ্ঠান। আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করি যার নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাঙালি জাতি হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ এবং 2 লাখ মা বোন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা শাহাদাত বরণ করেছেন, নির্যাতিত হয়েছে, তাদেরকেও আমি আজকে দিনে স্মরণ করছি। 75 15ই আগস্ট যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের দুর্ভাগ্য হলো আমাদের সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, একই দিনে হত্যা করা হয় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট্ট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং কামাল জামালের নবপরিণীত সুলতানা রোজিকে, আর আমার 10 বছরের ছোট্ট ভাই রাসেল, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে একই সাথে আমার পরিবারের আরও অনেক সদস্যদের হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের মানুষ এমন একটা সবাই ছিল যখন তাদের শিক্ষার সুযোগ ছিল না, একবেলা খাবার জোগাতে পারতো না, থাকার ঘর ছিল না, রোগে চিকিৎসা পেত না। আমরা সব সময় পাকিস্তানিদের দ্বারা শোষিত বঞ্চিত ছিলাম। এমনকি মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু পর্যন্ত তারা কেড়ে নিতে চেয়েছিল। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকেই
এই বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেন, আন্দোলন শুরু করেন। এবং পাকিস্তান নামে রাষ্ট্রটি হবার পর যখন আমাদের মাতৃভাষা বাংলা কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হয় এবং আমাদের উপর একটা বিজাতীয় ভাষা উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন তিনি ছাত্রনেতা হিসেবে তার প্রতিবাদ করে আন্দোলন করেন এবং এই আন্দোলন করতে যেয়ে বারবার তিনি কারাবরণও করেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতি যাতে একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, সেই চেষ্টাই সবসময় করেছিলেন। কারণ এই বাংলাদেশের প্রতিটি মানুষ শিক্ষায় দীক্ষায় উন্নত হবে, প্রতিটি মানুষ শিক্ষা পাবে এবং প্রতিটি মানুষের জীবন মান উন্নত হবে। তারই সংগ্রামের ফসল তিনি আমাদেরকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আত্মমর্যাদা নিয়ে চলতে হয় এবং আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবই এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং তারটাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। যুদ্ধ পরবর্তী একটা বিধ্বস্ত দেশ, সেই বিধ্বস্ত দেশের দায়িত্বভার তিনি যখন হাতে নেন, তখন পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত ছিল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ঘাঁটি গেড়েছিল, যার ফলে শিক্ষার পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু অতি অল্প সময়ের মধ্যে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন করে শিক্ষার কার্যক্রম শুরু করেন। যেহেতু যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, তাছাড়া দেশের মানুষ দরিদ্র, তিনি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং এমনকি শিক্ষার্থীদের কাপড় চোপড় পর্যন্ত তিনি বিতরণ করেছেন। একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত তিনি বিনামূল্যে কাপড় বিতরণ শুরু করেন এবং সেই সাথে সাথে শিক্ষার উপকরণ সরবরাহ করেন। 9 মাসের মধ্যে আমাদের একটা সংবিধান দিয়েছেন তিনি। এই সংবিধানেই শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দেন এবং প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে অবৈতনিক করেন এবং বাধ্যতামূলক করেন। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় তিনি সরকারিকরণ করে সমস্ত শিক্ষকদেরকে সরকারি চাকুরি দেন এবং শিক্ষা যে মানুষের একটা অধিকার, সেই অধিকার সম্পর্কেই তিনি সচেতন করেন এবং কারিগরি ও ভোকেশনাল ট্রেনিংকেও তিনি সবথেকে বেশি গুরুত্ব দেন। এবং আমাদের একটা স্বাধীন দেশের উপযুক্ত শিক্ষা একটা নীতিমালা তৈরির জন্য আমাদের দেশের সবথেকে বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতে খোদাকে প্রধান করে তিনি একটা শিক্ষা কমিশন গঠন করে দেন যেন আমাদের উপযুক্ত শিক্ষা নীতিমালা প্রণয়ন হয়। এবং সেই শিক্ষা নীতিমালার তিনি কিন্তু সেই কমিশনের রিপোর্ট পেশ করেছিলেন, কিন্তু সেটা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেটা বাস্তবায়নের সুযোগ পাননি, কারণ 15ই আগস্ট 75 সালে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর যারা ক্ষমতা এসেছিল অবৈধভাবে, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে এবং তারা এই শিক্ষাকে বেশি একটা গুরুত্ব দেয়নি আর সেই রিপোর্টও বাস্তবায়ন করেনি। যাক, 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে, কারণ আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। 6 বছর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। 81 সালে আমি দেশে ফিরে আসার সুযোগ পাই, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে, জনগণের সমর্থন আমি পাই এবং জনগণের উপর নির্ভর করে আমি দেশে ফিরে আসি। এবং আসার পর থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে কিভাবে আবার এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। যাক, 21 বছর পর সরকার এসেই আমরা আবার শিক্ষা কমিশন গঠন করি, শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য পদক্ষেপ নিই, ভোকেশনাল ট্রেনিং, কারিগরি ট্রেনিং শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার উপর আমরা গুরুত্ব দিই। 12টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। প্রতিটি এলাকায় মাত্র 2 মাইলের ভিতরে যাতে একটা করে প্রাথমিক বিদ্যালয় হয় সেই ব্যবস্থা করি এবং 1 কক্ষ বিশিষ্ট যে বিদ্যালয়গুলি সেগুলি 3 কক্ষ বিশিষ্ট আমরা করে দিই এবং শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা আমরা নেই। এভাবে আমরা শিক্ষাকে গুরুত্ব দিই এবং সেই সাথে সাথে আমরা আরও
শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি প্রাথমিক বিদ্যালয় সেগুলিকেও আমরা জাতীয়করণ করি এবং শিক্ষকদের নিয়োগ দিয়ে থাকি। আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বিনা পয়সায় বিনামূল্যে বই বিতরণের কার্যক্রমও শুরু করি। কাজে আমি মনে করি যে আজকে যে দিনটা, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষার্থীর কাছে, এই কারণে যে প্রতি বছর আমরা যেমন আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা আবার সেই সাথে সাথে বিনামূল্যে বই বিতরণ এই অনুষ্ঠানটা করে থাকি, বই উৎসব করে থাকি। তবে করোনার কারণে এবারে যেহেতু গতবার সেই উৎসব করা হয়নি বা কিছুটা সমস্যাও সৃষ্টি হয়েছিল, স্কুল কলেজ, শুধু এটা বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দেয়। কাজে সমগ্র বিশ্ব এই করোনা জন্য সব কিছু স্থবির হয়ে যায়। এরই মাঝেও কষ্ট করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়গুলি প্রাথমিক গণশিক্ষা এবং আমাদের মাধ্যমিক এবং কারিগরি বা উচ্চ মাধ্যমিক সকলেই যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে গেছেন যেন আমাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে। এবং বিশেষ করে আজকের দিনে আমরা যে বই বিতরণ করতে পারছি বা পরীক্ষার রেজাল্ট দিতে পারছি, যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম 2008 সালে। আজকে বাংলাদেশ ডিজিটাল। করোনার কারণে আমি আসলে খুব বেশি কোথাও যেতে পারি না, কিন্তু অনলাইনে অর্থাৎ ডিজিটাল যে বাংলাদেশ আমরা করেছি তারই মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এই এত প্রতিকূল অবস্থার মধ্যেও রেজাল্ট দেওয়া বা বই ছাপানো এবং বই বিতরণ করা, এটা একটা কঠিন দায়িত্ব। এই কঠিন দায়িত্বের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এটা করতে পেরেছেন। সেজন্য আমি খুবই আনন্দিত। আর বিশেষ করে আমাদের শিক্ষার্থী সেই ছোট্ট সোনামণির হাতে যখন বই পায়, এই বই হাতে পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। বই হাতে পেলে পরে বইয়ের সেই ঘ্রাণটা নেওয়া, বইয়ের পাতা উল্টে দেখা, বইয়ের উপরে নতুন করে মলাট দেওয়া, তার উপর নাম লেখা, এটা একটা অন্যরকম অনুভূতি। সেই ছোট্টবেলার কথাই আমাদের মনে পড়ে, যখন নতুন বই পেতাম কত আনন্দ লাগতো। সবচেয়ে দুর্ভাগ্য যে 75 পর আমরা দেখেছি যে অনেক সময় নতুন বই দেওয়াই হতো না, পুরনো বই দেওয়া হতো। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা প্রতি বছরই আমাদের ছেলেমেয়েদের হাতে নতুন বই তাদের হাতে তুলে দেব। তাতে যত টাকা খরচই লাগুক তা আমরা করব, এবং সেটা আমরা সম্পূর্ণ বিনা পয়সায়। এবং এর ফলে আরেকটা কাজও হচ্ছে, সেটা হচ্ছে অভিভাবকবৃন্দ, অভিভাবকদের আর টাকা খরচ করে বই কিনতে হচ্ছে না, সেখান থেকে তাদেরও কিছু অর্থ বেঁচে যাচ্ছে। এবং আমরা চাচ্ছি যে ছেলেমেয়েরা তো এই দেশের নাগরিক, তাদেরকে উপযুক্ত করে আমরা গড়ে তুলব, যেটা আগামী দিনে তারা এই দেশ নেতৃত্ব দেবে। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই উদ্যোগটা, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই শিখিয়েছেন। আমরা একই সাথে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও যেন সমাজে পিছিয়ে না থাকে, তাদের জন্য আমরা ব্রেইল পদ্ধতিতে বই তৈরি করে সেই বই তাদের মাঝে বিতরণ করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিভিন্ন আমাদের যে ছোট ছোট নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় অন্তত 5টি নৃগোষ্ঠীর আমরা ভাষার সন্ধান পেয়েছি, তাদের বই আমরা প্রস্তুত করে তাদের হাতে দিচ্ছি, যে তারা মাতৃভাষাকে ভুলে না যায়। যারা বাংলা ভাষাই, তার সাথে তাদের ভাষাটা একটু ভিন্ন প্রকৃতির, তো যাদের অন্তত অক্ষর আছে তাদেরকে আমরা এই বই তৈরি করে দিচ্ছি তাদের হাতে। আমি মনে করি যে নিজেদের ভাষাটাও তাদের শিখে নেওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রতি বছর এই পদক্ষেপটা নিয়েছি, আর বই উৎসব আমরা করি। তবে করোনার কারণে আমরা বই উৎসবটা করতে পারিনি, তবে বই সকলের হাতে যাতে পৌঁছে যায় সে ব্যবস্থাটা কিন্তু নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা স্কুলে সেই বই দিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে যেন বই দিয়ে দেওয়া যায়। বই বিতরণটা কিন্তু আমরা বাদ রাখিনি, হয়তো স্কুলটা খোলা যায়নি, স্কুলে আসতে পারেনি ছেলেমেয়েরা, পড়াশোনা করতে পারেনি, কিন্তু তা বলে বইটা হাতে পৌঁছে দেওয়া, তারা যেন ঘরে বসেও পড়াশোনা করে। এছাড়া অনলাইনে পড়াশোনার ব্যবস্থা, আর আমাদের যে সংসদ টেলিভিশন, এই টেলিভিশনটা সম্পূর্ণ আমরা শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করতে দিয়েছি, যে তার মাধ্যমে, কারণ সংসদ মাত্র কয়েকদিন করে বসে, খুবই অল্প সময়ের জন্য বসে,
কিন্তু সে বাকি সময়টা সম্পূর্ণ শিক্ষার কাজে এই সংসদ টেলিভিশন ব্যবহার করতে পারে এবং সেটা তারা ব্যবহার করেছেন। সাথে সাথে বিটিভিও এই শিক্ষা কার্যক্রম প্রচার করেছে। এভাবে শিক্ষার আর তাছাড়া এখন ডিজিটাল বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু বিশেষ করে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করে দিয়েছি। অনেক স্কুল সেখানে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি, আমরা কম্পিউটার শিক্ষা দিয়েছি। কাজেই ছেলেমেয়েরা যেন ঘরে বসেও পড়তে পারে, সে ব্যবস্থা অনলাইনে শিক্ষা নিতে পারে, সেটাও চালু করা হয়েছে বলে অন্তত আমি মনে করি যে কিছুটা শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। এবার 1 জানুয়ারি 2022 তারিখের 4,17,26,856 জন শিক্ষার্থীর মাঝে 34,70,22,130 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। সেটা উদ্বোধন করলাম, কিন্তু 4 তারিখ থেকে সমস্ত জায়গায় এই বই পৌঁছে যাবে, আস্তে আস্তে সকলের হাতে চলে যাবে। তাছাড়া আমরা 2010 সাল থেকে শুরু করি বিনামূল্যে বই দেওয়া, কারণ 2009 আমরা সরকার গঠন করি। সরকার গঠন করে বই ছাপানোর কাজ আমরা শুরু করি। কাজেই 2010 থেকে এই 2022-এ যে বই আমরা দেব, এখানে প্রায় 400,64,67,911 কপি বই বিতরণ হচ্ছে। এটা একটা বিশাল অঙ্ক। এসএসসি আজকে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল পরীক্ষা 2021-এর ফল প্রকাশিত হলো এবং এই পরীক্ষাটা অবশ্য করোনার কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে এর কারিকুলাম অর্থাৎ সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা যে সফলভাবে নিতে পেরেছেন তার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যে অন্তত কিছুটা হলেও ছেলেমেয়েরা একটু পরীক্ষার হলে বসতে পেরেছে এবং পড়তে পেরেছে। কারণ করোনা এই প্রাদুর্ভাব কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আছে বলে এটা সম্ভব হয়েছে। পরীক্ষা সম্পর্কে যে সমস্ত তথ্য ইতিমধ্যেই বলা হয়েছে, কারণ এখানে যেহেতু সিলেবাস কিছুটা ছোট করে 3টা নৈর্বাচনিক বিষয় পরীক্ষার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, কাজে আমি আর এ বিষয়ে বেশি বলতে চাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আমাদের অনলাইনে শিক্ষাটা এটা চালু রাখতেই হবে, কারণ করোনা কখনো বাড়ছে কখনো কমছে। আর আমরা সবসময় যেটা লক্ষ্য করেছি যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়। কাজেই এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে যে যদি প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, যেহেতু স্কুলগুলি চালু রাখা সম্ভব হবে না, যে কারণে অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সে ব্যবস্থাটা নিতে হবে। কারণ এখন কিন্তু বিদ্যুতের সমস্যা নাই, বিদ্যুৎ সব জায়গায় আছে। তাছাড়া শিক্ষার্থীরা যাতে পড়াশোনাটা অনলাইনে চালাতে পারে এবং তার জন্য যে সমস্ত উপকরণ যা যা প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা করব। কাজে এই ব্যাপারে ঘরে বসেও যেন তারা মানে ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে পড়াশোনা চালু রাখতে পারে, টেলিভিশনের মাধ্যমে পড়াশোনা চালু রাখতে পারে, সে পদক্ষেপটা নিতে হবে। সংসদ টিভি সবসময় শিক্ষা মন্ত্রণালয় ব্যবহার করতে পারবে, তার জন্য কোনো সমস্যা হবে না, সেটুকু অন্তত আমি বলতে পারি। কাজে আমি আজকে যারা পরীক্ষার ফল পেয়েছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই অভিভাবকদের, শিক্ষকদের এবং এই শিক্ষা মন্ত্রণালয়গুলি প্রাথমিক এবং আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সকল মন্ত্রণালয়কে, আমি শিক্ষা মন্ত্রণালয় বলতে আমি সবাইকেই বুঝাতে চাচ্ছি, সকলে যে কষ্টটা করেছেন করোনার সময়ও, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা টিকা দেওয়ার কার্যক্রম শিক্ষকদের প্রথমে দিয়েছি, এখন শিক্ষার্থীদের দিচ্ছি এবং 12 বছর বয়স পর্যন্ত যারা তাদের সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে অনেকের একটু অনীহা দেখা দেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে আমি গতকালকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যে আমাদের প্রত্যেকটা যে কমিউনিটি ক্লিনিক সেন্টারগুলি আছে বা স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে সারা বাংলাদেশে, তার মাধ্যমে টিকা
প্রধান কর্মসূচিটা যেন চালু রেখে সেটা যেন অব্যাহত থাকে, যাতে একেবারে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়েও মানুষ যেন দ্রুত টিকা নিতে পারে। কারণ নতুনভাবে যাতে আবার সংক্রমিত না হয় তার ব্যবস্থা এখন থেকে আমাদের নিতে হবে। কাজে কেউ যেন টিকার বাইরে না থাকে, সবাইকেই কিন্তু এই ভ্যাকসিন নিতে হবে। এবং সেটাও আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আমরা টিকা কার্যক্রমটা একেবারে তৃণমূলে নিয়ে যেতে চাচ্ছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেওয়া হবে বা অন্যান্য আমাদের স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে, কিন্তু সকলকে কিন্তু টিকাটা যারা নেন নাই এখনও সবাইকে নিতে হবে। এটা একদম আমি মনে করি আমাদের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক সকলকেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে এবং যাতে সেই টিকাটা নেয় শুধু পরিবারের গার্জিয়ান না, মানে শিক্ষার্থীরাও যাতে নিতে পারে সেটার জন্য সবাইকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যারা পাস করেছে পরীক্ষায় তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং গার্জিয়ানদের এবং শিক্ষকদের বা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি হয়তো যারা কৃতকার্য হতে পারে নাই, আমি জানি করোনার কারণে পড়াশোনার সেরকম সুযোগ ছিল না বলে অনেকেই সমস্যা হয়েছে, সরি আমি দুঃখিত। তা আমি একটু অনুরোধ করব যে আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে। কারণ আমরা একটা সিস্টেম করেছিলাম যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টটাই দিতে হবে, কিন্তু তার অন্য কারিক্রম চলতে থাকবে, অর্থাৎ তার প্রমোশনের কোনো অসুবিধা হবে না, কিন্তু যে সাবজেক্টটাই ফেল করবে সেটা আবার পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে তাকে পাস করতে হবে। আর সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু তাকে ফেল হিসেবে ধরা হবে। কাজে সেই জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে হবে ছাত্রছাত্রীদের। অভিভাবকদেরও আমি অনুরোধ করব যে আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন। আমরা আমার ঘরে আমার স্কুল যে কার্যক্রমটা আমরা চালু করেছি এবং অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে দিচ্ছি, এ ব্যাপারে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে, যাতে তাদের ছেলেমেয়েরা যেন বসে পড়াশোনাটা করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। কারণ অভিভাবক শুধু অভিভাবকই না, অভিভাবক শিক্ষকের ভূমিকাও কিছুটা হলেও তাদের ব্যবস্থা নিতে হবে, সেই দায়িত্বটা পালন করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আরেকটা বিষয়, আমরা আরও দুটি বিষয়ের উপর নজর দিয়েছি। একটা হচ্ছে পুষ্টি বিষয় সম্পর্কে সচেতন করা। আপনারা জানেন ইতিমধ্যে আমরা স্কুল ফিডিংয়ের কর্মসূচি অর্থাৎ স্বপ্রণোদিতভাবে নিজেরাই করতে হবে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। ঠিক সেই সাথে সাথে আমি মনে করি যে যখন বাবা মা গার্জিয়ান তারা খাবারের ব্যবস্থা করেন, আপনারা পুষ্টির দিকটা লক্ষ্য রাখবেন এবং শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তারাও যেন এই পুষ্টি সম্পর্কে আমাদের ছেলেমেয়েদেরকে সচেতন করে, শিক্ষা দেয়। সেই বিষয়ে প্রায় 1 লক্ষ শিক্ষক এবং কর্মকর্তাকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং 2 লক্ষ শিক্ষককে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই মানসিক স্বাস্থ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আমাদের দেশে এই ব্যাপারে সচেতন না। অনেক সময় বাচ্চারা পড়তে পারে না বা পড়া দিলে দেখা যায় যে সে পড়তে পারছে না, অথবা তার মনোযোগ নেই বা সে পড়াশোনার দিকে হয়তো খেয়ালই করতে বা শিক্ষক কি বলছে। এ সময়ের বাণিজ্য। হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজে গজিয়ে যাচ্ছে গাছ। পুরাতন পেঁয়াজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দাম পড়লেও গুণগত মান ভালো না হওয়ায় পেঁয়াজ কিনতে আগ্রহ হারাচ্ছেন পাইকাররা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। প্রতিদিন এভাবেই পেঁয়াজ বোঝাই ট্রাক ভারত থেকে প্রবেশ করে হিলি বন্দরে। পেঁয়াজ প্রবেশ করার পর বন্দর সরগরম হয়ে ওঠে পাইকার ও আমদানিকারকদের বেচাকেনায়। তবে সম্প্রতি দেশীয় পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি ও বার্মিজ পেঁয়াজ আমদানির প্রভাবে চাহিদা কমেছে ভারতীয় পেঁয়াজে। ফলে হিলি স্থলবন্দরে দেখা দিয়েছে ক্রেতা সংকট। বন্দরের আড়তগুলোতে আমদানিকৃত পেঁয়াজে গজাচ্ছে গাছ, আর এতে চরম লোকসানের আশঙ্কা আমদানিকারকদের। আমাদের এখানে 25 টাকার উপরে পড়তা, এখানে আসে আমরা 22, 23, 20 বিভিন্নভাবে দামে বিক্রি করতে হচ্ছে। কারণ কাঁচা মাল ইন্ডিয়াতেও আস্তে আস্তে গাছ বের হয়ে যাচ্ছে, আমাদের মাল নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। দেশি পেঁয়াজের পর্যাপ্ত চাপ, যার কারণে পেঁয়াজের বাজার একটু কমে গেছে। এদিকে গুণগত মান ভালো না থাকায় পেঁয়াজ কিনতে এসে বন্দর থেকে ঘুরে যাচ্ছেন অনেক পাইকাররা। ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আসতেছে, পেঁয়াজ খুব গাছ, এই জন্য আপনার বাংলাদেশের চাহিদা কম। ভারত থেকে যেগুলো পেঁয়াজ আসতেছে
এগুলো পেঁয়াজ কাঁচার কারণে এগুলো পেঁয়াজ গাছ হচ্ছে। এক রাত থাকার পরে মনে করেন যে গাছ বড় বড় হয় ভাই। হিলি স্থলবন্দরের তথ্য মতে চলতি সপ্তাহের 4 দিনে 70টি ভারতীয় ট্রাকে 1923 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও বুধবার একদিনে আমদানি হয়েছে 246 টন পেঁয়াজ। সময় সংবাদ, হিলি। দেখছেন এ সময়ের বাণিজ্য। কুষ্টিয়া খাজানগর মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে। প্রকারভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে চাল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়া যে খাজার মোকাম রয়েছে, এই খাজার মোকামে আসলে মূলত ডিজেলের দাম বৃদ্ধি এবং ধান আমদানি এবং চাল রপ্তানির এই যে বিভিন্ন বাজারে কুষ্টিয়ায় খাজানগর এখান থেকে বিক্রি করা হয় মোকাম থেকে, তারই একটা প্রভাব কিন্তু বাজারে পড়েছে। এবং ইতিমধ্যেই কুষ্টিয়া খাজানগরের বিভিন্ন চাল প্রকারভেদে দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3 টাকা। এবং আমি এখানে যারা বিশেষ করে বিল মালিক যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আসলে অতিরিক্ত মূল্যে পরিবহন খরচ করে চাল কিনতে হচ্ছে, ধান কিনতে হচ্ছে এবং অতিরিক্ত মূল্যে এখানে চাল প্রসেসিং করে সেটা আবার বাংলাদেশের বিভিন্ন বাজারে তাদেরকে এখান থেকে বিক্রি করতে হচ্ছে, যার কারণে কিন্তু চালের বাজারে একটি প্রভাব পড়েছে। এবং ইতিমধ্যে কিন্তু প্রকারভেদে বিভিন্ন চালে কিন্তু 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং এখানে যারা পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানাচ্ছে যে হঠাৎ করে এই চালের মূল্য বৃদ্ধির কারণে তাদেরও কিন্তু চালের দামের কারণে তাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তারা নানাভাবে চাল এখানে গুদামজাত হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত দামের কারণে কিন্তু ভোক্তা পর্যায়েও কিন্তু এর চাহিদা কমে গেছে, যার কারণে তারা যে অতিরিক্ত মূল্যে এখন চাল কিনছে এই চালগুলো কিন্তু গুদামজাত হয়ে যাচ্ছে। তবে খুচরা ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে মূলত এই বিষয়টা বারবারই জানাচ্ছেন যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেভাবে এই চালের দাম বৃদ্ধি করছে মিল মালিকেরা, যার কারণে তাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং এই যে পাইকারি যে ধান চাল কেনে, এই চালের কেনার পরে তাদেরকে চাল গুদামজাত হয়ে যাচ্ছে, কারণ ভোক্তা পর্যায়ে কিন্তু তাদের চাহিদা কমে গেছে এবং ভোক্তা পর্যায়ে কিন্তু তারা আসলে চাল সেভাবে কিনছে না, যার কারণে চাল অতিরিক্ত চালের মজুদ কিন্তু হয়ে যাচ্ছে পাইকারি এবং খুচরা বাজারে। তো প্রান্তিক পর্যায়ে ভোক্তা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছে যে মূলত এই চালের দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ তাদের অতিরিক্ত দামে চাল কেনার কারণে তাদের পরিবারে অন্য যে খরচগুলো আছে, যার কারণে এই খরচগুলো ব্যয় নির্বাহ করতে যে তাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে প্রতি গুদাম থেকেই কিন্তু নিয়মিতভাবে মনিটরিং করা হয় যাতে কেউ সিন্ডিকেট করে চালের বাজার বৃদ্ধি করতে না পারে। তো কুষ্টিয়া খাজানগর থেকে চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া খাজানগর মোকামে চালের দাম বৃদ্ধির বিস্তারিত খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM রাশেদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির। সরাসরি যাচ্ছি সেখানে। 17,92,312, 2020 সালে ছিল 16,31,308, উত্তীর্ণ এবছর 16,86,211, 2020 সালে ছিল 13,66,218, এবছর পাশের হার 94.08 ভাগ, 2020 সালে ছিল 83.75 ভাগ, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য, অংশগ্রহণকারী পরীক্ষার্থী এবছর ছিল 2,92,569, গত বছর ছিল 2,76,815, উত্তীর্ণ এবছর 2,72,722, গত বছর ছিল 2,28,410, পাশের হার এবছর 93.22 ভাগ, গত বছর ছিল 82.51 ভাগ, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই আমাদের অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা, উত্তীর্ণের সংখ্যা এবং পাশের হার বৃদ্ধি পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল 1,55,514, গত বছর ছিল 1,31,905, উত্তীর্ণ 1,37,613, গত বছর ছিল 95,895, পাশের হার এবছর 88.49 ভাগ, গত বছর ছিল 72.70 ভাগ, অর্থাৎ এখানেও প্রতি ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সকল শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল 2021-এ ছাত্রছাত্রী ভিত্তিক একটা পরিসংখ্যান দিচ্ছি। মোট পরীক্ষার্থী ছাত্র 11,42,094, তার মধ্যে উত্তীর্ণ হয়েছে 10,00,000
6,58,628, উত্তীর্ণের হার 92.69 আর ছাত্রী মোট পরীক্ষার্থী 10,98,301, উত্তীর্ণ 10,37,918, অর্থাৎ উত্তীর্ণের হার 94.50। মেয়েরা একটু বেশি উত্তীর্ণ হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের ছাত্রছাত্রী ভিত্তিক পরিসংখ্যান, এখানে ছাত্র 8,80,499, উত্তীর্ণ 8,21,087, পাশের হার 93.25, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী 9,11,813, উত্তীর্ণ পরীক্ষার্থী 8,65,124, পাশের হার 94.88। এই 9টি সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রেও আমরা দেখছি ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার কিছুটা বেশি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপ ভিত্তিক যদি আমরা তথ্য দেখি, বিজ্ঞানে ছাত্র 2,68,158, ছাত্রী 2,37,086, পাশের হার ছাত্র 95.95, ছাত্রী 96.53। মানবিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।